আমার আওয়াজ যদি শোনা যাচ্ছে তাহলে একটু কমেন্ট করে জানাবে। আমার আওয়াজ যদি তোমরা সবাই শুনতে পাচ্ছ তাহলে একটু কমেন্ট করে জানাও। চলো, অনেকদিন পরে আজকে আমরা শুরু করছি জিওমেট্রি পার্টটা। আজকে আমরা প্রথমে শুরু করব, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জিওমেট্রি পার্টটা দেখবো। প্রথমে আমরা এরিথমেটিক পার্টটা কমপ্লিট করেছি, এখন আজকে আমরা জিওমেট্রি পার্টটা শুরু করব। এবারে জিওমেট্রি পার্টটা শুরু করার আগে আমি একটু দু এক কথা বলে নেবো। জিওমেট্রি এটা প্রথম, মানে এদের ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হচ্ছে না, এটা আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি যে ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি, ঠিক আছে? তিনি একটা বই লিখেছিলেন, যে 13টা খণ্ড আছে, সেই বইটা এলিমেন্টস বলা হয়। এলিমেন্টসের 13টা খণ্ড, ওর মধ্যেই জিওমেট্রি পুরো পার্টটাই মোটামুটি কভার করা আছে। তাহলে ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হচ্ছে? ইউক্লিডকে। তিনি গ্রিক দেশের বিজ্ঞানী ছিলেন। তো চলো, আমরা আর বেশি কিছু বলবো না, আমরা এবারে চলে যাব। আজকে আমরা যেটা পড়বো রেখা, কোণ এবং বহুভুজ। রেখা, কোণ এবং বহুভুজ বেসিক জিনিসটা আজকে আমরা পড়বো। এরপর আস্তে আস্তে যখন ক্লাস বাড়বে তখন আমরা ডিপে যাব। আজকে আমরা বেসিক জিনিসটা পড়বো, রেখা, কোণ এবং বহুভুজ। রেখা কি জিনিস না, যে জ্যামিতিক চিত্রে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, ঠিক আছে, কোনো প্রস্থও নেই, বা যে যার দৈর্ঘ্য শুধু থাকবে কোনো প্রস্থ থাকবে না, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেখা, ঠিক আছে? এবার রেখা, একটা রেখার কোনো এন্ড পয়েন্ট হয় না, রেখার কোনো এন্ড পয়েন্ট হয় না। লাইন, রেখা মানে আমরা ইংরেজিতে বলি কি, লাইন বলি। লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট, লাইনের কোনো এন্ড পয়েন্ট থাকে না। লাইনকে আমি দুদিকে যত ইচ্ছা বাড়াতে পারি, রেখার কোনো নির্দিষ্ট সীমা থাকে না যে এইখান থেকে এখান পর্যন্ত রেখা আছে, এরকম না। সেটা তাহলে হয়ে যাবে রেখাংশ। রেখার যদি কিছু অংশ নিয়ে নিই আমি, সেটা হয়ে যায় রেখাংশ। রেখাংশ হলে তখন তার দুটো পার্ট থাকে, একটা দুটো এন্ড পয়েন্ট থাকে। তাহলে রেখা থাকলে কি হবে, রেখার কোনো এন্ড পয়েন্ট থাকে না। তাহলে আমরা রেখার মধ্যে, লাইনের মধ্যে কোনো এন্ড পয়েন্ট পাবো না। আর রেখার মধ্যে অসংখ্য আমরা বিন্দু পাবো, অসংখ্য বিন্দু পাবো, অসংখ্য পয়েন্ট পাবো। তাহলে অসংখ্য পয়েন্ট পাবো রেখার মধ্যে। যদি একটা রেখার মধ্যে তিনটের বেশি পয়েন্ট থাকে, তিন বা তিনের বেশি পয়েন্ট থাকে, তাহলে সেই রেখার, সেই পয়েন্টগুলো বলে সমরেখ বিন্দু, সমরেখ বলি। সেই বিন্দুগুলো বলা হচ্ছে সমরেখ। তাহলে কোলিনিয়ার বলা হয়, কোলিনিয়ার বলা হয়। তাহলে যদি একটা রেখার উপর তিন বা তার বেশি বিন্দু থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কোলিনিয়ার, ঠিক আছে? এরপরে আমরা লম্ব সরলরেখা, এটা পারপেন্ডিকুলার বলা হয়। যখন দুটো সরলরেখার মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয়, দুটো সরলরেখা দেখতে পাচ্ছি, এই মাঝখানের কোণটা এটা 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি যেহেতু, তাহলে বিসি সরলরেখার উপর ওই লম্ব বলা হয়। তাহলে একে ডিনোট করা হয় কিভাবে না, বিসি লম্ব ওএ। এইটা হলো পারপেন্ডিকুলার সাইন। লম্বকে আমরা ইংলিশে বলা হয় কি, পারপেন্ডিকুলার। তাহলে এটা হলো পারপেন্ডিকুলারের সাইন। ক্লিয়ার? এরপরে নেক্সট আমরা যাব সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কি জিনিস না, দুটো সরলরেখা যখন একই ডিরেকশনে চলতে থাকবে, দুটো সরলরেখা যখন এমন হবে যে দুটোর মধ্যে ডিস্টেন্স সবসময় কি থাকবে, সেম থাকবে। দুটোর মধ্যে ডিস্টেন্স কি থাকবে, মানে কোন ডিস্টেন্সটা বলছি, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সবসময় কি থাকবে, সেম থাকবে, কোনো সময় চেঞ্জেস আসবে না। এটা যদি সেম থাকে, যদি একই দুটো সরলরেখা চলতে থাকে সমান্তরাল হবে, তাহলে এটাকে বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা, প্যারালাল লাইন, এটাকে বলা হয় প্যারালাল লাইন। তাহলে একটি তলে অবস্থিত দুটি রেখা যদি পরস্পর কখনোই ছেদ না করে, পরস্পর কখনোই ছেদ না করে, এবং সর্বদা একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, এবং সর্বদা একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি হবে, চলে, তবে ওই সরলরেখা দুটিকে বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে দুটো সরলরেখা কখনো ছেদ করবে না, এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেজারমেন্ট করে চলতে থাকবে, এবং নির্দিষ্ট ডিস্টেন্স রেখে চলতে থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে কি, সমান্তরাল সরলরেখা। ইংলিশে বলা হয় প্যারালাল লাইন। তাহলে প্যারালাল লাইন কিরকম, একে ডিনোট করা হয় কিভাবে না, এখানে প্যারালাল লাইন ডিনোট করবো, ধরো আমি যদি এটা বলি এবি, এটা সিডি বলি, তাহলে প্যারালাল সাইন দেবো এবি সমান্তরাল সিডি। এইটা হলো প্যারালালের সাইন, এটা হলো প্যারালাল সাইন। নেক্সট আমরা চলে আসবো তির্যক সরলরেখা, বা এটাকে ছেদক বা ভেদক বলা হয়ে থাকে। একে ছেদক বলা হয়, ভেদক বলা হয়। তাহলে কি বলেছে দেখো, দুটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা একটি রেখা দ্বারা যদি ছেদিত হয়, দুই বা তার বেশি সরলরেখা যদি একটা রেখা দ্বারা ছেদিত হবে, তাহলে ওই ওই ছেদক সরলরেখাটাকে তির্যক সরলরেখা বলা হয়। ওই ছেদক সরলরেখা কি বলা হচ্ছে, এই যে ছেদক সরলরেখাটা,
এটাকে বলা হচ্ছে তির্যক সরলরেখা। ঠিক আছে, 2 বা তার বেশি, দেখো এখানে 4টে সরলরেখা আছে, একটা সরলরেখা দিয়ে আমি ছেদ করছি, তাহলে এটাকে বলা হচ্ছে ছেদক বা ভেদক বা তির্যক সরলরেখা বলা হচ্ছে। ঠিক আছে, যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে স্যার এইখানটা বুঝতে পারছি না, তাহলে আমি সেটা আবার ক্লিয়ার করে দেবো। তাহলে এটা আমার গেল তির্যক সরলরেখা গেল। হ্যাঁ, এবার ট্রান্সভার্সাল লাইন্স, একে কি বলা হয়? ট্রান্সভার্সাল লাইন, ইংলিশে বলা হয়। ইংলিশ টার্মটা একটু জেনে রাখবে, যদি কোনো বাংলা কোশ্চেন বুঝতে না পারো তখন ইংলিশ টার্মটা দেখে নিলেও অনেকটা বোঝা যায়। তাহলে ট্রান্সভার্সাল লাইন বলা হচ্ছে তির্যক সরলরেখাকে। এরপরে আমরা পৌঁছাবো অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল কি জিনিস? না, অ্যাঙ্গেল হলো দুটো রশ্মির যে স্টার্টিং পয়েন্টগুলো যেখানে মিট করবে, স্টার্টিং পয়েন্ট যেখানে মিট করেছে, স্টার্টিং পয়েন্টে ধরো একটা পয়েন্ট থেকে দুটো, এখান থেকে একটা রশ্মি বেরোচ্ছে এদিকে, এখান থেকে একটা রশ্মি বেরোচ্ছে এদিকে, তো এই যে মাঝখানের মধ্যে এটা হলো অ্যাঙ্গেল, এটা বলা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে দুটো রশ্মি কি জিনিস? রশ্মিকে আমরা বলি রে। রে রে এটা বলে রাখি, রে কি হয়? রের মধ্যে বৈশিষ্ট্য কি থাকে না, ওয়ান এন্ড পয়েন্ট থাকে, ওয়ান এন্ড পয়েন্ট, এটা মেন বৈশিষ্ট্য। রের মেন বৈশিষ্ট্য কি? ওয়ান এন্ড পয়েন্ট থাকে। ঠিক আছে, ওয়ান এন্ড পয়েন্ট মানে কিরকম? মানে আমি যদি রের আমি এক্সাম্পল বলতে যাই, টর্চ লাইটকে যদি জ্বালাই, একটা টর্চ লাইটকে যদি জ্বালানো হয়, টর্চ লাইট যেখান থেকে আলো বেরোচ্ছে ওইটা হলো আমার রশ্মি, ওইখান থেকে আমার ওটা স্টার্টিং পয়েন্ট, ওইখান থেকে আমি তো যতদূর মারবো ততদূর যাবে, একটা ওটার কোনো এন্ড পয়েন্ট থাকে না। তুমি দেখতে পাও যে এখানে গিয়ে শেষ হচ্ছে, যদি উপরের দিকে মারো মনে হয় যে এখানে গিয়ে শেষ হচ্ছে, সেরকম কোনো কিছু মনে হয় না। সেরকম যে রশ্মি কোনটাকে বলবো, যেটাকে যার একটা স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু কোনো এন্ড পয়েন্ট নেই। স্টার্টিং পয়েন্টটা হবে কিন্তু, স্টার্টিং পয়েন্ট মানে এখানে আমরা যদি একটা রশ্মির ক্ষেত্রে বলি, এখানে যদি জিওমেট্রিক্যালি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে জিনিসটা এরকম হচ্ছে, একদিক থেকে স্টার্ট হচ্ছে, তাহলে একটা এন্ড পয়েন্ট থাকছে, তার মানে একটা এন্ড পয়েন্ট থাকছে। আমরা এখানে স্টার্টিং পয়েন্ট যেটা বলছি, সেখানে জিওমেট্রিক্যাল ক্ষেত্রে কি হচ্ছে, এটা এন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে একটা এন্ড পয়েন্ট থাকছে, তাহলে এটাকে বলা হচ্ছে রে। এবারে আমি আগে বলেছি লাইন আর লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট মানে কি? রেখাংশ। লাইন সেগমেন্ট আর রে, এদের মধ্যে ডিফারেন্স কি আছে আমি জাস্ট একটু বলে দিই, এখানে একটু জেনে রাখার দরকার আছে এটা, পরীক্ষা এখান থেকে কোশ্চেন থ্রু করতে পারে। তাহলে আমি যদি বলি প্রথমে লাইন, তাহলে একটা লাইন আমি টানছি, এখানে ডিনোট করছি, এইটা আমি এদিকটা দিলাম এ, এটা বি দিলাম, এই সাইডটা দিলাম বি, এটা লাইন সেগমেন্ট আনছি। লাইন সেগমেন্টটা এইরকম, এটা এ, এটা বি, আর রে যদি টানি আমি, রেটা হবে এরকম। এইভাবে এটাকে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম। ঠিক আছে, এই তিনটাকে আমি ডিনোট করবো কিভাবে? জিওমেট্রিক্যাল ডিনোট করবো কিভাবে? না, লাইনকে আমি ডিনোট করবো এইভাবে, এ বির মাথায় এরকম দিব। লাইন সেগমেন্ট ডিনোট করবো এ বির মাথায় একটা বার দিয়ে দেবো, আর রে কে ডিনোট করবো এ বির মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দেবো, এরকম। এইভাবে আমি জিওমেট্রিক্যালি ডিনোট করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমি লাইন সেগমেন্টকে এবং রেকে ডিনোট করতে পারি। লাইন মানে হলো রেখা, লাইন সেগমেন্ট হলো রেখার একটা অংশ, রেখাংশ, আর রে মানে হলো রশ্মি। ঠিক আছে, চলো তাহলে এবার অ্যাঙ্গেল বলি, দুটো রে যখন একটা পয়েন্টে মিট করবে, দুটো রে যখন একটা পয়েন্ট থেকে দুদিকে বেরোচ্ছে, তাহলে সেই পয়েন্টে বলা হচ্ছে, এই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হলো অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে এসে মিলিত হলে কোণ উৎপন্ন করে। তাহলে একটা সাধারণ বিন্দুতে মিলিত হয় যে যেটা উৎপন্ন করে সেটা হলো কোণ, তাহলে এটাকে বলা হচ্ছে আমরা কোণ বলছি। এরপরে গিয়েছে আমাদের কোণের প্রকারভেদ। তাহলে কোণের কিছু সে কোণের কিছু ভাগ আছে, কিরকম? না, কোণ সূক্ষ্ম কোণ হয়, স্থূল কোণ হয়, আর সমকোণ, এগুলো মোটামুটি মেন আমরা জানি। সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, এটা সবাই মোটামুটি জানি। এরপরেও আরো কিছু কোণ হয়, একটা সরল কোণ হয়, প্রবৃদ্ধ কোণ হয়, আর এটা হলো সম্পূর্ণ কোণ হয়, কমপ্লিট অ্যাঙ্গেল যেটাকে বলা হয়। তাহলে এইবারে আমরা এই কোণের রেঞ্জটা কোথায়, কোনটাকে আমরা সূক্ষ্ম কোণ বলবো, কোনটাকে আমরা স্থূল কোণ বলবো, কোনটাকে আমরা সমকোণ বলবো, সেই সম্পর্কে একটু জানবো। তাহলে প্রথমে আমরা চলে আসি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণকে ইংলিশে বলা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল, তাহলে সূক্ষ্ম কোণকে আমরা ইংরেজি বলছি কি? অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেলটা কি? না, অ্যাকুইট অ্যাঙ্গেলটা 0 থেকে স্টার্ট হবে 90 এর নিচে পর্যন্ত, 90 ডিগ্রির থেকে কম হবে, 0 থেকে স্টার্ট হবে, 90 ডিগ্রির থেকে কম। তাহলে এর রেঞ্জিংটা কি আসবে? তাহলে 0 ডিগ্রি, এটা আমি অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলে থাকি, থিটা হিসেবে ডিনোট করি, থিটা সাইনটা হলো এইভাবে, আমি 0 ডিগ্রি থেকে স্টার্ট, থিটাটা হবে
90° ছোট। তাহলে এটা হলো সূক্ষ্ম কোণ। অ্যাকচুয়ালি 0° মানে তো কোনো কোণ নয়, তাহলে 0 থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে যে কোণের মান 0 থেকে 90 এর মধ্যে থাকবে সেটা হলো সূক্ষ্ম কোণ, অ্যাকুইট অ্যাঙ্গেল বলা হচ্ছে, ঠিক আছে। 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে। এর এক্সাম্পল যদি আমি কিছু বলি তাহলে বলতে পারি 30°, হ্যাঁ, 40°, 50°, 60°, 89° পর্যন্ত সবগুলি অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ। এতটুকু ক্লিয়ার সবার? এতে কোনো ডাউট আছে? এরপরে আমরা যদি কারো কোথাও ডাউট থেকে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেটা আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে সূক্ষ্মকোণ সম্পর্কে বোঝা গেল যে সূক্ষ্মকোণটা কিছুই না, 0 থেকে বেশি হবে, 90 থেকে কম হবে। 0 থেকে বেশি হবে, 90 থেকে কম হবে, সেটাই হলো আমার সূক্ষ্মকোণ। মানে 1 থেকে স্টার্ট হবে 89 পর্যন্ত সবগুলো কোণকে সূক্ষ্মকোণ বলবো আমরা। সূক্ষ্মকোণের পর আমরা এখানে চলে আসছি সমকোণ। সমকোণ মানে বলেছিলাম সমকোণ কোণটা 90° অ্যাঙ্গেলকে পারপেন্ডিকুলার যেটা বলেছিলাম, সেই 90° অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমকোণ। সমকোণ সেটাকে বলা হচ্ছে সমকোণ। সমকোণ মানে 90°, এখানে আর কিছুই নেই। সমকোণ মানে কি, এটা কোণটাকে 90° আছে, তাহলে এটাকে আমরা সমকোণ বলবো। সমকোণ হলো 90°। সমকোণ হলে 90°, সূক্ষ্মকোণ। তাহলে সমকোণকে কি বলা হচ্ছে? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বলা হচ্ছে সমকোণকে। সমকোণকে বলা হচ্ছে কি রে? রাইট অ্যাঙ্গেল। তাহলে প্রথমে আমরা সূক্ষ্মকোণকে বললাম অ্যাকুইট অ্যাঙ্গেল, তারপরে বলছি কি রাইট অ্যাঙ্গেল। এরপরে আমরা আসবো স্থূলকোণ। স্থূলকোণকে বলবো অবটিউস অ্যাঙ্গেল। স্থূলকোণকে কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল। তাহলে কেন অবটিউস অ্যাঙ্গেল? এবারে অবটিউস অ্যাঙ্গেলটা কি? এখানে হবে, আমার ভালো করে পাঠটা মনে রাখবে। আমি সূক্ষ্মকোণ যখন বললাম 0 থেকে বড়, 90 থেকে ছোট করলাম। যখন আমি সমকোণ বললাম 90° হয়ে গেল। এরপরে যখন আমি বলবো স্থূলকোণ তখন 90 থেকে স্টার্ট হবে, 90 পর থেকে স্টার্ট হবে, মানে 91 থেকে স্টার্ট হবে। 91 থেকে 180 কম পর্যন্ত। 91 থেকে 180 কম কম পর্যন্ত। তাহলে অ্যাকচুয়ালি 90° কোণ এটা। 90° থেকে বড় হলে, একটু বড় হলেই সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তোমার স্থূলকোণ। সেটা হয়ে যাবে আমার স্থূলকোণ, ঠিক আছে। তাহলে এটা আমার স্থূলকোণ হয়ে গেল। স্থূলকোণটা 90° থেকে বড় এবং 100 থিটাটা আমি স্থূলকোণ ধরলাম, এটা থিটা ধরলাম, থিটার স্থূলকোণ 180° থেকে ছোট। তাহলে এটা আমার হয়ে গেল স্থূলকোণ। ক্লিয়ার? তাহলে এটা আমার স্থূলকোণ। এইবারে অনেকের ইংলিশ টার্মে গন্ডগোল হতে পারে, অ্যাকুইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। এবার অ্যাকুইট অ্যাঙ্গেল, অনেকে অবটিউস অ্যাঙ্গেলের জায়গায় অ্যাকুইট অ্যাঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল দিয়ে অবটিউস অ্যাঙ্গেল করে দেয়। এটা না গুলানোর একটা প্রসেস আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবে। দেখো আমি যখন অ্যাকুইট অ্যাঙ্গেল বলছি, অ্যাকুইট অ্যাঙ্গেল যখন বলছি, তাহলে দুটোই এ আছে, দুটোই এ আছে তো। তাহলে দুটো যদি এ থাকে, এ তো আমার প্রথম আলফাবেট, ইংলিশ লেটারের এ প্রথম আলফাবেট। তো এ যখন আসবে মানে প্রথমটা মানে ছোট, মনে রাখবে প্রথমটা মানে ছোট। তার মানে 0 থেকে 90 এর মধ্যে থাকবে। আবার অবটিউস, অবটিউস অ্যাঙ্গেল, তাহলে এর থেকে এর পরে তো ও আসে, তাহলে এটা পরে আসবে, এটা 90 থেকে 180। তাহলে কোনোদিন গোলাবে না অ্যাকুইট অ্যাঙ্গেল কোনটা, অবটিউস অ্যাঙ্গেল কোনটা, এটা কোনোদিন তাহলে আর গোলাবে না। ক্লিয়ার? তাহলে আমি এভাবে মনে রাখতে পারি যে অ্যাকুইট অ্যাঙ্গেলটা প্রথমে হবে। দেখো আমি আরেকটা বলে দিচ্ছি, রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, ইংলিশ অ্যালফাবেট তুমি দেখে নাও, এ প্রথমে আসবে, তারপরে আসবে আর, তারপরে আসবে ও। ও পি কিউ আর, না সরি, আরটা পরে আসছে। তাহলে আমি এইগুলো অ্যাঙ্গেলের মধ্যে আমি, ওটা তো রাইট অ্যাঙ্গেল সব সবার মনে থাকবে, কিন্তু এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। অ্যাকুইট অ্যাঙ্গেল আর অবটিউস অ্যাঙ্গেলের মধ্যে এই দুটো আমি বলে দিলাম যে ওটা পরে আসে, এটা প্রথমে আসে, এই জন্য এটা ছোট হবে, ওটা বড় হবে। এরপরে নেক্সট আমরা চলে যাব, পরে কি আছে, এরপরে সরল কোণ আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল কোন জিনিসটা? স্ট্রেট অ্যাঙ্গেল মানে সরল কোণ। সরল কোণ মানে স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা? 180 কে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। 180° কে বলা হচ্ছে, তাহলে একটা পয়েন্ট, আমি এটা পয়েন্ট ধরলাম, তাহলে এদিকে একটা রশ্মি চলে গেছে, এদিকে রশ্মি চলে, দুটো যদি মাঝখানে দুটো সমান হয়ে যায়, একই লাইনে যদি চলে আসছে, তাহলে এই মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটা হবে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল বলা হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাহলে এইখানেই সেই ফর্মুলাটা আমি কাজে লাগাবো, যেটা বলছিলাম এ অ্যাকুইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, তারপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা মনে রাখতে খুব হেল্প করবে। তাহলে এর পরে ও, ওর পর হয় আর,
এই সিকোয়েন্সে আমার আসে। এরপর হয় ও, আলফাবেটিক্যাল অর্ডার বলছি আমি। এরপর এটা কিন্তু কোনো নিয়ম না, এটা জাস্ট আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম না, কোথাও বইতেও এরকম নিয়ম লেখাও নেই, এগুলো তুমি পাবেও না। জাস্ট তোমাদের যাতে গুলিয়ে না যায়, যারা ইংলিশ ভার্সন পড়ছে তাদের যাতে গুলিয়ে না যায় সেই জন্য আমি বলে দিচ্ছি। অ্যাকুইট অ্যাঙ্গেল এ অ্যালফাবেট প্রথমে আছে জন্য আগে, তারপরে অবটিউস অ্যাঙ্গেল হয়, তারপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়, আর হয়। এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কি না, এটা 180 থেকে বড় হবে, 180 থেকে বড় হবে, 360 থেকে কম হবে, 180 থেকে বড় হবে আর 360 থেকে কম হবে। এটা হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কি হবে, 180 থেকে বড় হবে আর 360 থেকে ছোট হবে। আর একটা অ্যাঙ্গেল হয় কমপ্লিট অ্যাঙ্গেল, ফুল পুরো অ্যাঙ্গেলটাকে বলে কমপ্লিট অ্যাঙ্গেল, যেটা পুরো একটা যদি আমি অ্যাঙ্গেল বলি রাউন্ড অ্যাঙ্গেলটা, এটা হলো কমপ্লিট অ্যাঙ্গেল। একটা সার্কেল যদি ধরতে পারি, সার্কেলের যে পুরো অ্যাঙ্গেলটাই ওটা হলো কমপ্লিট অ্যাঙ্গেল, 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হলো কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ। এই হলো আমার অ্যাঙ্গেল সম্পর্কে আমি বলে দিলাম, কি কি তথ্য তোমাদের জানার দরকার আছে সেগুলো আমি বলে দিলাম। এরপরে দেখে নেব আমাদের এরপরে কি আছে। আর এরপর পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি না, যখন দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায়, দুটো কোণ যদি যোগ করলে আমি 90 ডিগ্রি পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, যেমন আমি যদি বলি 45 45 90 হচ্ছে, আমি যদি বলি 50 40 90 হচ্ছে। এই যে দুটো কোণ, এগুলো হলো একটা অপরটার পূরক কোণ বলা হয়, একটাকে অপরটির পূরক কোণ বলা হচ্ছে। দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটির পূরক কোণ বলা হয়, তাহলে এটাকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখান থেকে অনেক কোশ্চেন আমাদের আরআরবি এনটিপিসি তে পড়েছে, এখান থেকে কোশ্চেন করাবো আজকে আমরা। তাহলে এরকম টাইপের, তাহলে মনে রাখবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, এইটুকু মনে রাখবে, দুটি কোণের যোগফল কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে, বা রাইট অ্যাঙ্গেল হতে হবে, সমকোণ বাংলায় বলা হয় সমকোণ হতে হবে। এরপরে চলে আসবো আমরা সম্পূরক কোণ, আমরা চলে আসবো এরপরে কি সম্পূরক কোণ। ঠিক আছে, সম্পূরক কোণটা কি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেটা হলো কমপ্লিমেন্টারি, এটা হলো সাপ্লিমেন্টারি। তাহলে যখন পূরক বলছিলাম তখন 90, সম্পূরক হয়ে গেলে 180 হয়ে যাবে। পূরক সম্পূরক, দেখো পূরক তিনটে ওয়ার্ড, সেজন্য ছোট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সম্পূরক একটু বড় ওয়ার্ড হচ্ছে সেজন্য 180 ডিগ্রি। এটাও কারোর মধ্যে কনফিউশন চলে আসে, পূরক সম্পূরকের মধ্যে কোনটা 90 কোনটা 180। তাহলে মনে রাখবে ছোট পূরক মানে ছোট ছোট জিনিস, ছোট ওয়ার্ড, তাহলে 90 ডিগ্রি, সম্পূরক বড় ওয়ার্ড, তাহলে বড় কোণ 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে সম্পূরক কোণ, তাহলে তাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি হলো পূরক কোণ, সাপ্লিমেন্টারি হলো আমার সম্পূরক কোণ। তাহলে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলবো একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলবো, একটা কোণকে বলা হচ্ছে অপর কোণের সম্পূরক কোণ। তাহলে এখানে তাহলে একটু একটা জিনিস শুধু একটা সামান্য জিনিস মনে রাখবে, দুটো কোণের যোগফল যেন 180 ডিগ্রি হয়, ব্যাস, তাহলে একটা অপরটির সম্পূরক কোণ। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলো, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আমি জাস্ট একটা কমেন্ট দেখে নেবো, কেউ যদি কিছু বলতে চাও, নাহলে আমরা পরের টপিকে আবার চলে যাব। চলো সবাই বুঝতে পেরেছো, নেক্সট তাহলে আমরা যাচ্ছি, এরপর কি আছে দেখে নিই একটু। কোণের সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর জিনিসটা কি না, একটা কোণ আমি এখানে আঁকলাম, একটা অ্যাঙ্গেল আমি এখানে আঁকলাম, এটা আমি এ বি সি নাম দিলাম, এই কোণটার নাম দিলাম এ বি সি। মনে রাখবে এই মাঝখানেরটা অ্যাকচুয়ালি কোণ, মাঝখানের আমি যদি যখন কোণ ডিনোট করবো, এটা জিওমেট্রিক্যাল ডিনোট করবো, তাহলে এ বি সি লিখবো, মানে এই কোণটার কথা বলছি আমি। মানে ওই মাঝখানে যে থাকছে, মাঝখানে কি থাকছে বি থাকছে, তাহলে বির কথা বলছি আমি, সেই কোণটার কথা বলছি। তাহলে এইটা, এই কোণকে কি বলছে সমদ্বিখণ্ডক করবো, সমান দুভাগে ভাগ করবো। তাহলে সমান দুভাগে ভাগ করবো না, এরকম মাঝখানে একটা দাগ টানতে হবে আমাকে। আমার এখানে পরীক্ষায় তো জ্যামিতি আঁকতে পড়বে না, এখানে জাস্ট এখান থেকে এই কনসেপ্ট কাজে লেগে কিছু কোশ্চেন আমি করতে পারবো, সেরকম কিছু দেবে। তাহলে আমাকে মাঝখান দিয়ে টানতে হবে, তার মানে কি এই কোণটার ভ্যালু যা হবে এই কোণটার ভ্যালু তাই হবে, দুটো কোণ কি হবে ইকুয়াল হয়ে যাবে। যদি আমাকে সমান দুভাগে ভাগ করে দিই তাহলে এই দিকটা যা হবে এদিকটাও তাই হবে, তাহলে সেদিকটা যদি থিটা হয় এদিকটাও থিটা হবে, সেদিকটা যদি 50 হয় এদিকটাও 50 হবে, সেদিকটা যদি 20 হয় এদিকটাও 20 হবে। তো বোঝা গেল, এটা হলো অ্যাঙ্গেল বাইজেক্টর। ঠিক আছে, এটা হলো ইন্টেরিয়ার, এটা আমি ভিজুয়াল দিয়ে করলাম। তাহলে অ্যাঙ্গেল বাইজেক্টর দুটো ভাগ আছে, একটা হলো অন্তস্থ হবে, একটা বহিস্থ হবে, দুভাবে হয়, একটা অন্তস্থ হবে একটা বহিস্থ হবে। তাহলে এটা আমি অন্তস্থ ভাবে করলাম, আর একটা আছে বহিস্থ হবে বাইরের দিকে, বাইরের দিকেটা কেমন হবে না, আমি এখানে একটা অ্যাঙ্গেল এঁকেছি, আমি বাইরের দিকে ভাগটা করব, তাহলে এই
এই পার্টটাকে বাড়িয়ে দেবো, তাহলে কি করবো, এটাকে বাড়িয়ে দেবো। তাহলে এইটা সমান করে আমি এদিকে যদি টেনে দিই, আমি এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়ে যাবে, না সরি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করবো না, আমি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করবো। এই কোণটার সঙ্গে আমার এই কোণটা সমান হয়ে যাবে। এটা আমার অ্যাঙ্গেল যদি হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা যদি সমান করে দিই, তাহলে এটা আমার বহিস্থ হবে। এটা আমি বাইরের রেখা, এটাকে আমি ডট ডট দিয়ে ডিলিট করতে পারি। এই রেখাটা আমি ডট ডট দিয়ে ডিলিট করলাম। আমার অ্যাকচুয়ালি কোণ ছিল এটা, এটা অ্যাকচুয়ালি কোণ ছিল থিটা। আমি এইদিকে ডট ডট করে ডিলিট করে এখানে যে কোণটা পেলাম সেটাও আমি থিটা পেলাম। তাহলে এটা বহিস্থ হবে, আমি বাইরের দিকে এটাকে সমান দুভাবে ভাগ করলাম। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমার তখন ইকুয়াল হয়ে যাবে। এই কোণটা যা হবে এই কোণটাও তাই হয়ে যাবে, দুটো ইকুয়াল কোণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বহিস্থ হবে, এটা হলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেলিয়ার, এটা হলো ইন্টেরিয়ার, একটা হলো এক্সটেরিয়ার আছে। কোণদের বহিস্থ হবে অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ কোণ সম্পর্কে আছে। হ্যাঁ, এটা বলার আগে এখানে আমি তোমাকে ছবি একটা আঁকতে হবে, ছবি আঁকে বলতে হবে, তাহলে জিনিসটা ভালো সুবিধা হবে। আমি দেখো ছবিটা আঁকছি, আমি দুটো সমান্তরাল সরলরেখা টানলাম, দিয়ে একটা ছেদক দিলাম। ঠিক আছে, আমি এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানে আমি একটু লিখে নিই, সেই পয়েন্টে আমি লিখে নিই একটু, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা আমি ওয়ান কোণ, এটা ওয়ান অ্যাঙ্গেলের 1 2 3 4 এরকম নাম দিলাম। আমার নাম দিয়ে দিচ্ছি 5 6 7 8, এটাকে 5 নাম দিচ্ছি 5, এটাকে 6, এটা 7, এটা 8। এই কোণ যদি অ্যাঙ্গেল নাম থাকে, প্রত্যেকটা কোণের এভাবে নাম থাকে যদি থাকে, এটা দুটো সমান্তরাল সরলরেখা। এই রেখাটা কি সমান্তরাল সরলরেখা, দুটো কখনো ছেদ করবে না। সমান্তরাল সরলরেখা একটা ছেদক দেওয়া আছে। এবার এখানে কোণগুলো, এটা এই কোণটাকে বলা হচ্ছে 1 নম্বর কোণ, এটাকে বলা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এইখানে আমরা কোন কোণটাকে কি বলছি এখানে দেখবো। তাহলে অনুরূপ কোণ কোনগুলো, অনুরূপ কোণ হলো এইটার সঙ্গে, অনুরূপ কোণ যখন বলবো, তাহলে অনুরূপ কোণ যখন বলবো, তাহলে এই যে 1 5 2 6 আর কি 3 7 4 8, এই হলো এদের মধ্যে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা, এই কোণটা, আর এই টিকটিক কোণগুলো, এগুলো হলো অনুরূপ কোণ, মানে সবগুলো ইকুয়াল হবে। তাহলে 2 এর সঙ্গে 6 ইকুয়াল হবে, 1 এর সঙ্গে 5 ইকুয়াল হবে, 3 এর সঙ্গে 7 ইকুয়াল হবে, 4 এর সঙ্গে 8 ইকুয়াল হবে। এখানে দেখে নাও, 1 এর সঙ্গে 5 ইকুয়াল বলছে, 4 এর সঙ্গে 8 ইকুয়াল বলছে। দেখো, 4 এর সঙ্গে 8, 2 এর সঙ্গে 6 আর 3 এর সঙ্গে 7। এটা হলো অনুরূপ কোণ বলা হচ্ছে, কি বলা হচ্ছে, করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণগুলো ইকুয়াল হয়। এরপরে যদি সমান্তরাল সরলরেখা হয় তার ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো ক্ষেত্রে আমি বলছি না, যদি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই কেসটা ঘটবে। এরপরে বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনগুলো, না এখানে আমি এটা অন্য কালার দিয়ে ডিনোট করছি, যদি করি এটা, দেখো এখানে 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, এখানে 5 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, কোনাকুনি এই ক্রসে, ক্রসে যে কোণগুলো সেগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। দেখো 1 3 2 4, 1 3 2 4, 6 8 5 7, 6 8 5 7, তাহলে এগুলোকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। আরেকটা হয় অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট একান্তর কোণ বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল, আরেকটা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। সেগুলোকে যদি আমি একটা অন্য তাহলে যদি ডিনোট করি, দেখো আমি তাহলে বলতে পারি অল্টারনেট অ্যাঙ্গেল কোনগুলো, না 3 5, এটা একটা, আর এটা 4 6, 3 5 4 6, এগুলো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। 3 3 5 4 6, 3 5 4 6, এগুলো হলো অল্টারনেট অ্যাঙ্গেল বা বলা হচ্ছে একান্তর কোণ। দেখে নেবো এবার একটু আমরা, বোঝা গেছে সবার। দেখো 3 5 4 6 দিয়েছে, 3 5 4 6, তাহলে আমি যে ছবিটা এঁকেছিলাম সেই ছবির মাপে এই কোণগুলো আমার সাজানো ছিল। ঠিক আছে, এইভাবে আমি কোণটা সাজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদের সমষ্টি 180°। ভেদকের একই পার্শ্বস্থ, এটা কি জিনিস, মানে আমি যদি ধরি
আমি এই দুটো সমান্তরাল সরলরেখা ধরছিলাম, এটা ভেদক ভেদক, তাহলে একই পার্শ্বস্থ মানে এই কোণটা প্লাস এই কোণটা, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই দুটোকে যোগ করলে কত পাবো? 180 পাবো। তাহলে সে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটি যোগফল কত হবে? 180 ডিগ্রি। সব সিম্পল হবে, এদিকটা যোগ করলে 180 হবে। সেটা এখানে বলা আছে যে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এখানে ডিগ্রিটা উপরের সাইনটা হতো, অ্যাকচুয়ালি ডিগ্রির সাইন হয় এরকম মাথায়, এখানে এরকম লেখা হয়েছে, বাংলা নোটটা টাইপ হয়ে যেত, এই জন্য লেখা এখানে চলে এসেছে ডিগ্রি, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে কিছু একটা। ভেদকের একই পার্শ্বস্থ বহিস্থ কোণ দুটির সমষ্টি 180। তাহলে একই পার্শ্বস্থ মানে আমি বলছি, এবার বহিস্থ কোণ যদি বলি, একই পার্শ্বস্থ বহিস্থ কোণ, তাহলে আমি যদি এভাবে বলি, এটা একটা, এটা একটা একই পার্শ্বস্থ বহিস্থ কোণ, আর এখানে এটা একটা, এটা একটা, এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এরপরে বহুভুজ, বহুভুজ সম্পর্কে আমি তোমাদের একটু বলে রাখি। তাহলে বহুভুজ আমি একটু ডিটেলসে বলে দিই, তারপরে আমরা থিওরিগুলো দেখে নেবো, ঠিক আছে। আগে আমি বহুভুজ সম্পর্কে তোমাদের একটু বলে দিই, তারপরে আমরা থিওরিটা দেখে নেবো। দেখো, বহুভুজ মানে দুইয়ের ত্রিভুজকেও বহুভুজ বলা যেতে পারে। ত্রিভুজ একটা স্পেশাল ফর্ম, বহুভুজের একটা স্পেশাল ফর্ম হলো ত্রিভুজ। বহুভুজের একটা স্পেশাল ফর্ম হলো আয়তক্ষেত্র বা চতুর্ভুজ। তারপরে পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, দশভুজ, সপ্তভুজ, এগুলো সব হলো বহুভুজের স্পেশাল ফর্ম। বহুভুজ মানে কি? দুইয়ের বেশি বাহু। দুইয়ের বেশি বাহু হলে ক্লোজ ফিগার যদি হয় সেটাকে আমি বহুভুজ বলতে পারি। তাহলে বহুভুজের স্পেশাল কেস যেমন ত্রিভুজ, চতুর্ভুজ এরকম আছে। তাহলে এবারে বহুভুজ সম্পর্কে কিছু তোমাকে ইনফরমেশন আছে যেগুলো পরীক্ষায় একটা কোশ্চেন পেতেই পারো, না পাওয়ার কিছু নেই। হয়তো বললো তোমার বহুভুজের বহিঃকোণ দেওয়া আছে, তোমার বাহু সংখ্যা বের করতে বললো, বা অন্তঃকোণ দেওয়া আছে, বললো বাহু সংখ্যা বের করো, বা বাহুর সংখ্যা দেওয়া আছে, বললো বহিঃকোণের সমষ্টি বের করো, বা অন্তঃকোণ বের করো, যাই হোক এরকম কোশ্চেন শুরু করতে পারে, বা কর্ণের সংখ্যা বের করো। এইখানে এই কোশ্চেন গুলো সলভ করার জন্য আমাকে বহুভুজ সম্পর্কে একটু জানতে হবে। তাহলে বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। সে যত বাহু বিশিষ্ট হোক না কেন, সে যটা বাহু বিশিষ্ট হোক, এন সংখ্যক বাহু বিশিষ্ট হলেও তার বহিঃকোণগুলোর সমষ্টি কি হবে? 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রি হবে তার বহিঃকোণগুলোর সমষ্টি, ঠিক আছে। এবার অন্তঃকোণগুলির সমষ্টি হয় বিভিন্ন হতে পারে। অন্তঃকোণগুলির সমষ্টি বাহুর উপর ডিপেন্ড করে হবে। যেমন ত্রিভুজ যদি হয় তাহলে 180 ডিগ্রি হয়, চতুর্ভুজ যদি হয় 360 ডিগ্রি হয়। তাহলে এগুলো বের করার একটা ফর্মুলা আছে। এগুলো এমনি এমনি হয়ে যায়নি, কেউ বলে দিয়েছে হয়ে গেছে সেরকম না, একটা ফর্মুলা আছে। তাহলে এর একটা ফর্মুলা হলো 2 × n - 2 ইন্টু সমকোণ। তাহলে 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে এটা হলো ফর্মুলা। এনটা কি? এনটা হলো বাহুর সংখ্যা। এনটা কি? এনটা হলো বাহুর সংখ্যা। তাহলে বাহু যা হবে, বাহুর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাঙ্গেল হবে। এই যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ট্রায়াঙ্গেল, ত্রিভুজ দিলাম, ত্রিভুজের কটা বাহু? একটা, দুটো, তিনটে বাহু। তাহলে আমি ফর্মুলাটা কি করলাম? 2 × n - 2 × 90 ডিগ্রি সমকোণ। 2 × n - 2 সমকোণ বলা হয়, সমকোণ মানে 90 ডিগ্রি। এরপরে এন এর ভ্যালু তিনটে বাহু আছে, তাহলে 3 বসাও এখানে। তাহলে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি, 2 বিয়োগ করলে কি হয়? 1 হয়, ইন্টু 90 ডিগ্রি। তাহলে দেখো গুণ করলে কত হয়? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে গুণ করলে কি হচ্ছে? 180 ডিগ্রি। আমি বলেছিলাম যে ট্রায়াঙ্গেলের তিনটি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। সেটা এখান থেকে আমি প্রমাণ করতে পারলাম। তাহলে এইটা আমার জেনারেল ফর্মুলা, যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের। এটা আমার জেনারেল ফর্মুলা 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে এনটা হলো বাহুর সংখ্যা। এনটা কি? বাহুর সংখ্যা। এটা হলো আমার যে কোনো বহুভুজের কোণের তোমার কত কোণের সমষ্টি অন্তঃকোণ, এগুলো ভিতরের দিকে, এগুলো যেহেতু এগুলো ভিতরের দিকে, এগুলো হলো অন্তঃকোণ। আর বাইরের দিকে সব কোণটা যোগফল হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি হয় বাইরের দিকে কোণের যোগফল, ঠিক আছে। আর ভিতরের কোণগুলো হয় এইভাবে, তোমার যেভাবে বললাম এই ফর্মুলা দিয়ে ভিতরের কোণগুলো আমরা বের করতে পারি। এটা হলো কোণের ফর্মুলা। এরপরে আরেকটা জিনিস বলে রাখি, তাহলে এইটাকে আমি এদিকে বাড়িয়ে দিই, তাহলে অন্তঃকোণ যদি এটা হয় তাহলে বহিঃকোণ কোনটা হবে? এটা অন্তঃকোণ যদি এটা হয় তাহলে বাইরেরটা হবে বহিঃকোণ। তাহলে বহিঃকোণ কি হবে? না, এই বহিঃকোণ আর অন্তঃকোণকে যদি যোগ করি, এদের মধ্যে একটা রিলেশন পাবো। বহিঃকোণ আর অন্তঃকোণ যোগ করলে কি হবে? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা একটা সরলরেখা হচ্ছে, এই কোণটা কত হবে? 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যদি করি তাহলে কি পাবো? 180 ডিগ্রি পাবো। সিম্পল ব্যাপার। তাহলে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ কি পাচ্ছি? 180 ডিগ্রি। এটা একটা রিলেশন পেলাম। আর একটা রিলেশন হয় বাহুর সংখ্যা, বহুভুজের বাহুর সংখ্যা যদি বের করি, বাহু বের করি, বাহু হয় 360 বাই বহিঃকোণ।
আর একটা ফর্মুলা পাই, বাহু ইকাল টু হয় 360 বাই বহিঃকোণ, মানে বহিঃকোণের একটা বহিঃকোণের কি মান দেওয়া আছে, তাহলে 360 কে সেই বহিঃকোণ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো কি বাহু পেয়ে যাবো। এবার এখান থেকে ধরো কোথাও তোমাকে বহিঃকোণ জিজ্ঞেস করলো, তাহলে 360 কে বাহু দিয়ে ভাগ করবো, দিলে বহিঃকোণ পাবো, সিম্পল ব্যাপার। এই হলো বহুভুজের কিছু ফর্মুলা। আর একটা ফর্মুলা হয় কর্ণের সংখ্যা বের করো। বহুভুজের কর্ণের সংখ্যা কি বের করো, যেমন আমি যদি বলি ত্রিভুজের তো কোনো কর্ণ হয় না, হবে না। এবার চতুর্ভুজ যদি বলি, চতুর্ভুজের দুটো কর্ণ হয়, এ পঞ্চভুজেরও কিছু কর্ণ হয়, ষড়ভুজেরও কিছু কর্ণ হয়। তো এইগুলো সবগুলো তো কাউন্ট করা আমার পক্ষে সম্ভব না, ছোট করলে আমি কাউন্ট করে বলে দিলাম। কিন্তু যখন বড় হবে, যখন আমি দশভুজ বলবে, তো 12 ভুজ বলবে, বা কুড়ি কুড়ি বাহু বিশিষ্ট বহুভুজ বলবে, তখন কি করবো? তার ক্ষেত্রে কি একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কি n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু n মাইনাস 3/2। তাহলে বাহু যটা, এনটা হলো বাহুর সংখ্যা। তাহলে এখানে যদি আমি চতুর্ভুজ বলি বা আয়তের ক্ষেত্রে বলি, যাই বলি, চতুর্ভুজের ক্ষেত্রে চারটি বাহুর ক্ষেত্রে, তাহলে এখানে 4 বসবে। তাহলে দেখে এখানে প্রমাণ করে দেখে নেবো আমরা, তাহলে 4 - 3/2, তার মানে কি হচ্ছে 4/2, মানে কটা হচ্ছে, দুটো হচ্ছে। দেখো এখানে আমার দুটো পেয়েছি, এটা একটা এটা একটা, ক্লিয়ার। তাহলে এইটা হলো বহুভুজ রিলেটেড যা তথ্য ছিল আমি সব বলে দিলাম, বহুভুজ সম্পর্কে যা তথ্য ছিল আমি সব বলে দিলাম। এবারে তথ্যগুলো দেখে নাও তোমরা, এই নোটে সব পেয়ে যাবে, সবগুলো আমি বলে রেখেছি এখানে। আর একটা, এই যে সব এগুলো দেওয়া আছে, ফর্মুলা সব দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটু অন্যরকম ভাবে লেখা আছে, 2n - 4 × 90 লেখা আছে, কারণ টুটা ভিতরে গুণ করে দিয়েছে। 2 × n - 2 ছিল, তাহলে 2 ইন্টু এটা কি ছিল, 2 × n - 2 ছিল, 2 × n - 2 ছিল, ইন্টু 90 ছিল, তাই টুটা যেরকম ভিতরে গুণ করলে 2n হবে, 2 × 2 = 4 হবে। এটাও করলেও হবে, এটাও করলেও হবে, যেভাবে মনে রাখতে পারে। এরপরে বহুভুজের দুটো ভাগ হয়, একটা হয় কুব্জ বহুভুজ, একটা অকুব্জ। কুব্জ বহুভুজ জিনিসটা কি, কুব্জটাকে বলা হচ্ছে, এটা এখানে রেগুলার পলিগন আছে, না সরি, অবতল, কনকেভ, আরেকটা আছে সুষম বহুভুজ, তো রেগুলারটা সুষম হচ্ছে রেগুলার, তাহলে একটু মিস করলাম আগে মনে হয়। এই যে উত্তল বহুভুজ, কনভেক্স, কনভেক্স বহুভুজ, হ্যাঁ, কনভেক্স পলিগন, এটা হলো কুব্জ। এটাকে বলা হচ্ছে, আরেকটা নাম হলো বাংলায় কুব্জ বলা হয়, কিন্তু ইংলিশে একটাই নাম হয়, এই জন্য ইংলিশ নামটা মনে রাখবে যে কনভেক্স, এটা কনকেভ, কনভেক্স কনকেভ। কনভেক্স যখন হয়ে যাবে তখন সেটা কি হবে, না যে বহুভুজের কোনো কোণ 180 ডিগ্রি থেকে বেশি না হবে, বেশি হবে না, যে বহুভুজের কোনো কোণ 180 থেকে বেশি হবে না, তাকে বলা হচ্ছে উত্তল বহুভুজ বা কুব্জ বহুভুজ বলা হচ্ছে। আর অকুব্জ কোণটা যা 180 থেকে যা বেশি হবে তাকে বলা হচ্ছে অকুব্জ বহুভুজ। তাহলে কুব্জ বহুভুজ কোনটা, যার 180 থেকে কম হবে সেটা হলো কুব্জ বহুভুজ বা উত্তল বহুভুজ বা কনভেক্স পলিগন। আর যদি অকুব্জ কোনটা হবে, অকুব্জ যেটা 180 থেকে বড় হয়ে যাবে, গ্রেটার দেন 180 হলেই সেটা কনকেভ হয়ে যাবে। দেখো কনভেক্স, ভালো করে মনে রাখো, কনভেক্স, তাহলে কনভেক্স যদি হয়, কনভেক্স এখানে লেটার সংখ্যা কম, তাই এটা 180 থেকে কম, লেটার সংখ্যা বেশি, কনকেভ, তাহলে এটা 180 থেকে বড়। এভাবে মনে রাখতে হবে, কনভেক্স কনকেভ। তাহলে বোঝা গেল, এটা গেল কুব্জ বহুভুজ বলা হয়, কুব্জ। ক্লাসে, ছোট ক্লাসে পড়ে থাকবে হয়তো, ক্লাস 7-এ বা 8-এ আছে কুব্জ বহুভুজ, অকুব্জ কুব্জ এগুলো আছে। এরপরে আমরা চলে আসবো, তাহলে এইগুলো হলো বেশ, এইগুলোই মোটামুটি থিওরি ছিল। এবারে আমরা ম্যাথে চলে আসবো, ঠিক আছে। আরআরবি এনটিপিসি টায়ার 1 2016 সালের কোশ্চেনটা কিন্তু, হ্যাঁ, আরআরবি এনটিপিসি 16 সালের কোশ্চেন, এখন সবার দেখা যাচ্ছে মনে হয়। দেখে না, এবার কি বলেছে দেখো, একটি কোণের পূরক কোণ তার থেকে 60 ডিগ্রি বেশি, সেক্ষেত্রে ছোট কোণের মান কত? বলছে একটা কোণের পূরক কোণ অপর কোণের থেকে 60 ডিগ্রি যদি বেশি হয়, তাহলে ছোট যে স্মল অ্যাঙ্গেলটা তার মান ভ্যালু বের করতে বলছে, স্মল অ্যাঙ্গেলটা তার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা কিভাবে করবো দেখে নাও। তাহলে এইসবের ক্ষেত্রে আমি প্রথমে নর্মাল ব্যাপারটা বলে দিই, তারপরে আমি শর্ট ট্রিক্সে যাবো, ঠিক আছে। তাহলে 60, আমি একটা কোনো অ্যাঙ্গেলকে যদি আমি এক্স ধরি, একটা অ্যাঙ্গেলকে আমি ধরলাম কি এক্স ধরলাম, এটা স্মল অ্যাঙ্গেল এক্স, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি হবে, x + 60 হবে। এর থেকে 60 বেশি বলেছে, তার থেকে কি বলেছে 60 বেশি, তাহলে x + 60 হবে। তাহলে আমি বলেছি কি, সেক্ষেত্রে কি বলছে এখানে, পূরক, পূরক মানে কি, পূরক সম্পূরক বলেছিলাম, পূরক মানে ছোট মানে 90, সম্পূরক মানে বড় মানে 180। তাহলে এখানে দুটো কোণের যোগফল কি হবে, 90 হবে। তাহলে এই দুটোকে যোগ করলে কি পাবো, 90 ডিগ্রি পাবো, এইটা পাবো।
তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। ফাইন, 2x সমান কি হবে, 60টা যখন এদিকে যাবে 90 থেকে বিয়োগ হবে, এটা হবে 30। তাহলে এক্স সমান এখানে কি পাচ্ছি আমি, 15 ডিগ্রি। তাহলে আমাকে বলেছিল সবচেয়ে ছোট কোণের মান কত, না উত্তর হবে অপশন বি, 15 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এটা এভাবে করলাম। আমরা এত ক্যালকুলেশন করতে যাব না, আমরা পরীক্ষার সময় কি করব, যেহেতু কত বেশি বলেছে, 60 বেশি বলেছে, তাহলে প্রথমে আমি 90 থেকে 60 মনে মনে ক্যালকুলেশন বাদ দিয়ে দাও। দেখো 90 থেকে বিয়োগ করাটা খুবই সোজা হবে, ছোট কোণ থেকে ছোট কোণ বিয়োগ করছি, খুব একটা জটিল প্রসেস হবে না, বড় ক্যালকুলেশন আসবে না। তাহলে 90 থেকে প্রথমে 60 বিয়োগ করে দাও। তাহলে এখানে অল্টারনেটিভ প্রসেসটা বলছি, 90 থেকে 60 বিয়োগ করে দিলাম, 30 হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি বলেছে, একটি কোণ পূরক কোণ তার থেকে 60 ডিগ্রি বেশি, তাহলে সেই সেই কোণটা আবার তার থেকে 60 ডিগ্রি বেশি, মানে দুটো জিনিস আসছে একই রকম, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কি হচ্ছে, 15 ডিগ্রি হচ্ছে। তাহলে এভাবে আমি এটাকে করতে পারবো, এভাবে আমি ক্র্যাক করতে পারবো। তাহলে তোমাকে এটা ক্র্যাক করার জন্য কি করতে হবে, তোমাকে আগে এই ফর্মুলা, এই জিনিসটাকে জানতে হবে, বেসিক জিনিসটা জানতে হবে, কি জিনিস, দুটো কোণের যোগফল। তাহলে আমার 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হলে মানে 60 বেশি বলছে, 60টাকে আমি বাদ দিয়ে দিই, দিয়ে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমি একটা পার্ট পেয়ে যাবো, সবচেয়ে স্মল পার্টটা পেয়ে যাবো। আর সবচেয়ে বড় পার্টটা বের করতে হলে তার সঙ্গে আবার 60 অ্যাড করে দেবো। তোমাকে যদি বলতো বড় কোণের মান বের করো, তাহলে এর সঙ্গে 60 যোগ করে দিতে, তাহলে ছোট বলছে 15 এসছে, যদি বড় বলতো তাহলে 60 যোগ করে দিতে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। এরপরে কারো যদি কোথাও ডাউট থেকে থাকে আমাকে একটু নক করবে। এটাও সেম সেম রিলেটেড কোশ্চেন, এটাও আরআরবি এনটিপিসি 2016 পড়েছিল, এটাও টায়ার 1 এর কোশ্চেন, এটাও 2016 এর কোশ্চেন। দেখে নাও, বলছে যদি এটা, এই কোণটা ডিগ্রি দিয়েছে মানে এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, কোণ দুটি পরস্পর পূরক হয়, এই কোণ দুটি যদি পরস্পর পূরক হয় তাহলে এক্স এর মান ভ্যালু। তাহলে সেম প্রসেস, তাহলে আমি এখানে একটা ক্যালকুলেশন করতে পারি এইভাবে। তাহলে 5 অ্যাড করলে কত হয়, 10 হচ্ছে, 5 অ্যাড করলে কত হয়, 10। তাহলে 90 থেকে প্রথমে 10 বাদ দিলাম, তাহলে হাতে কত থাকলো, 80 থাকলো। তাহলে এক্স আর 7x এর কত করলো, 8x। তাহলে 8 দিয়ে ডিভাইড করে দেবো, এক্স এর ভ্যালু পেয়ে যাবো কত, 10 পেয়ে যাবো। তাহলে অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। এইভাবে কুইকলি আমি মুখে মুখে করতে থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা কি এর, না আমি এই দুটো কোণকে অ্যাকচুয়ালি নিয়ম কি, 7x + 5। তোমাদের প্রথম অসুবিধা হলে তোমার নর্মাল নিয়মে করবে, এই দুটোকে যোগ করবে, দিয়ে লিখবে 90 ডিগ্রি, এইখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবে, এটা ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুকে বের করবে। ঠিক আছে, আর নাহলে আমি বললাম 5 আর 5 প্রথমে অ্যাড করলাম, 10 হলো, 10টা আমি 90 থেকে মাইনাস করে নেবো, 90 ডিগ্রি হয়, 90 থেকে 10টা মাইনাস করে নিলাম, 80 রয়ে গেল। তাহলে এক্স গুলো যোগ করবো, 7টা এক্স কিনা একটা এক্স, 8টা এক্স, তাহলে 8 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এক্স এর ভ্যালু আমি ইজিলি পেয়ে যাবো 10। নেক্সট, বলছি দুটি পূরক কোণের অনুপাত 11:7 হয়, তাহলে ক্ষুদ্রতম কোণ কত হবে? এটাও নিজেরা করো, এটাও নিজেরা করো। আর তোমাদের কোশ্চেন গুলো যদি দেখতে অসুবিধা হয় একটু বলে দেবে, এটা বুঝতে পারছি কেটে গেছে মনে হচ্ছে কোশ্চেনটা। এবারে দেখতে পাচ্ছ 35 বলছে সৈকত, কিছু না, এখানে দেখেছো টোটাল আমি বলেছি 90 ডিগ্রি হয় দুটো কোণ যোগ করলে, তাহলে 11 + 7 যোগ করলে কত হয়, 80। তাহলে 80 ইউনিটের ভ্যালু হচ্ছে 90, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 7 × 5, 35 হয়ে যাবে অ্যান্সার, 35। অপশন বি 35 হয়েছে। ক্লিয়ার? আমি দেখছি টোটাল, আমি জানি কি 90 ডিগ্রি হয়, তাহলে দুটো অনুপাত দিয়েছে মানে 11 আর 7, যোগ করলে 18 হয়, 18 যে ভ্যালু যদি 90 হয় তাহলে একের ভ্যালু কত, 5 হচ্ছে, 18 5 90 হচ্ছে, তাহলে 7 ভ্যালু কত বের করলেই বেরিয়ে যাবে, 7টা তো লোয়েস্ট কোণ, 7টাই তো ক্ষুদ্রতম কোণ, 11টা তো বৃহত্তম কোণ হবে। তাহলে যদি বলতে এখানে বৃহত্তম কোণ, তাহলে 11 5 55 হতো, যেহেতু ক্ষুদ্রতম কোণ 7 5 35 হবে, তাহলে আমার অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও এনটিপিসি 2016 কোশ্চেন ছিল। আমি যতগুলো কোশ্চেন করবো সবগুলো কিন্তু সালে পড়েছি, কোনো না কোনো পরীক্ষায় সালে পড়েছি, সেরকম থেকে বেছে নিয়েছি কোশ্চেন গুলো আমি। এরপর বলেছি একটি পঞ্চভুজের 4টি কোণ হলো এত এত এত, 4টে কোণ দিয়েছি, পঞ্চম কোণটার মান কত বলছো, তাহলে একটা পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি আগে কত হয় জানতে হবে, একটা পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত হয় জানতে হবে। এর জন্য আমি একটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাটা হলো 2 × n-2 × 90 ডিগ্রি, এটা বলেছিলাম। এন এর জায়গায় বাহু লিখলেই টোটাল কোণের অ্যাঙ্গেল সাম কত যোগফল কত বেরিয়ে যাবে। তাহলে এখানে পঞ্চভুজ মানে 5টে বাহু, পঞ্চভুজ, ভুজ মানে তার বাহু, সেগুলো ভুজ মানে সেগুলো বাহু, পঞ্চভুজ মানে 5টে বাহু,
তাহলে n এর জায়গায় 5 বসাবো। তাহলে 2 গুণিত 3 গুণিত 90, তাহলে 3 2 6 9 6 54, 540 ডিগ্রি। এটা তো আমি নর্মাল ওয়েতে বললাম 540 বেরোলো। এরপরে কি করবে, এগুলোকে যোগ করবে, দিয়ে মাইনাস করবে, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিই, তারপরে আমি শর্টে যাবো। 8 6 14, 14 7 21, 3 24 4, হাতে 2, 3 2 5, 5 4 9, 9 2 18, 18 7 25 5, হাতে 2 3 4, 454 এখান থেকে বাদ দেবো, তাহলে 4 6 6 8, 86 ডিগ্রি হবে। তাহলে অপশন উত্তর হলো, অপশন সি হয়ে গেল 86 ডিগ্রি। তাহলে উত্তর হলো আমার 86 ডিগ্রি। এইবারে এটাকে আমি এই ফর্মুলাটাও তোমাকে শর্ট করে দিচ্ছি, ফর্মুলাটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে পরীক্ষায় সেটাও বলে দিচ্ছি। দেখো একদম সিম্পল, জটা বাহু বলবে, জটা বাহু বলবে পঞ্চভুজ, সেখান থেকে 2 বাদ দিয়ে দাও, প্রথমে 2 বাদ দিয়ে দাও। জটা বাহু বলবে, সেখান থেকে তুমি 2 বাদ দিয়ে দেবে। পঞ্চভুজ বললে 3 লিখবে, সপ্তভুজ বললে 5 লিখবে, জটা বাহু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, প্রথমে সেটাই বাদ দিয়ে দিবে, দুটো বাহু বাদ দিয়ে দিবে, বাকিটা লিখবে, বাকি বাহুগুলো লিখবে। পঞ্চভুজ বললে 3টে বাহু হবে, আমি যদি দশভুজ বলতাম তাহলে কটা হতো, 8টা বাহু হতো। এরপরে কি করবে, 8-এর সঙ্গে 180 গুণ করে দেবে, কাজ শেষ হয়ে যাবে। জটা বাহু বলবে তার থেকে 2 কম করবে, দিয়ে 180 গুণ করে দেবে। তাহলে এই ফর্মুলা মনে রাখার দরকার নেই। আমি যদি বললাম এখানে পঞ্চভুজ বলেছে, পঞ্চভুজ মানে 3, আমি 2 কমিয়ে দেবো, তাহলে 3 × 180, তাহলে কত হয়, 18 3 54। এই তো, এই সিম্পল ব্যাপার, এইভাবে কেউ মনে রাখতে পারো, বা এই ফর্মুলা ধরেও কেউ মনে রাখতে পারো। আমি মনে হয় পরীক্ষা এটাই খুব সবচেয়ে বেস্ট হবে, ফর্মুলা লিখে তুমি ক্যালকুলেশন করে বেরোবে, তাতে তুমি মুখে মুখে এখানে করে দিতে পারে। 18 নাম তো সবাই জানো, বা কেউ যদি না জানো একবার দেখে নেবে 18 নামটা। 18 নামটা যদি জানো তাহলে কুইকলি তুমি বের করতে পারবে কত ডিগ্রি কোণ হবে, আর কিছু ঝামেলা থাকবে না। তাহলে মনে রাখবে, বাহুটা 2 কমিয়ে লিখবো, বাহুটাকে 2 কমিয়ে লিখবো, 180 গুণ করবো, এইটুকু জিনিস শুধু। বাহুটাকে 2 কমিয়ে লিখবো আর 180 গুণ করবো, দিলে যত ভুজ বলুক তার অন্তঃকোণগুলির সমষ্টি পেয়ে যাবো, যত ভুজ বলুক তার অন্তঃকোণগুলির সমষ্টি পেয়ে যাবো। এবারে আমি যদি বলি ত্রিভুজ, ত্রিভুজের 3টে বাহু হয়, 2 কমিয়ে দেবো, তাহলে 1 × 180 180। চতুর্ভুজ 4টে বাহু হয়, 2 কমিয়ে দেবো, তাহলে 2 × 180 60। এইভাবে আমি কন্টিনিউ সবগুলো কোণ পেয়ে যাবো। সবাই আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অঙ্কে আমরা যাবো। এরপরে যদি কারো কোথাও ডাউট থেকে থাকে আমাকে কিন্তু একটু জানাবে। দেখা যাচ্ছে, হ্যাঁ, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত। একটি সুষম ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে বলে দিচ্ছি, মানে কি তার ষড়ভুজ মানে কি 6টা বাহু থাকবে, ষড়ভুজ মানে কি তার 6টা বাহু থাকবে, তাহলে এটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত, অন্তঃকোণগুলির এক একটা অন্তঃকোণগুলির মাপ চেয়েছে, সুষম ষড়ভুজের এক একটি অন্তঃকোণের মাপ চেয়েছে। তাহলে আমি প্রথমে যদি বহিঃকোণটা কোনো কারণে জানতে পারি, তাহলে অন্তঃকোণ ইজিলি বের করতে পারবো। তাহলে ষড়ভুজ যেহেতু বলে দিয়েছে, তাহলে ষড়ভুজ যেহেতু বলে দিয়েছে, তাহলে 360 আমি জানি, যে কোনো এর কত হয় বহিঃকোণ, 360, 360/6, 60 বেরোলো বহিঃকোণ, তাহলে অন্তঃকোণ কত হবে, 180 - 60, 180 - 60 সমান 120 ডিগ্রি হবে অন্তঃকোণ। আমি বলেছিলাম অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু আমার বহিঃকোণ এখানে বেরিয়ে গেছে 60, 60 যেহেতু বহিঃকোণ বেরিয়ে যায়, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে অন্তঃকোণ আমার ক্লিয়ারলি পেয়ে যাবো 120। ঠিক আছে, নেক্সট তাহলে পরের অঙ্কে যাবো এখন। এগুলো খুবই ইজি, যদি কেউ একটু বুঝতে পারো, এগুলো খুবই ইজি জিনিস। আর পরীক্ষা এগুলো স্কোরিং, তোমার স্কোরিং নাম্বার এগুলো খুব পাবে, তাড়াতাড়ি করতে পারবে, আর নাম্বারও পাবে ফুল একদম। তাহলে যদি একটি বহুভুজের অন্তঃকোণের মান 108 ডিগ্রি, অন্তঃকোণের মান দিয়েছি, তোমাকে বলছে বহুভুজটির তবে বহুভুজটি কি, কোনটি হবে, অষ্টভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ, দশভুজ। তাহলে আমি বাহু বের করতে হলে আমার কি লাগবে, বহিঃকোণ লাগবে। কেন, বাহুর সঙ্গে বহিঃকোণের রিলেশন আছে, অন্য কিছু রিলেশন কিন্তু নাই। আবার একটা রিলেশন করতেই পারি আমি, সেটা হলো, তো অন্তঃকোণ থেকে করতে, কিন্তু অন্তঃকোণ থেকে করলে জটিল হয়ে যাবে, অনেক বড় ক্যালকুলেশন আসবে। আমি বহুভুজ থেকে বহিঃকোণ থেকে করলে আমার ইজি ক্যালকুলেশন আসবে। তাহলে যেহেতু 108 ডিগ্রি যদি অন্তঃকোণ হয়, তাহলে বহিঃকোণ এখান থেকে আমি ইজিলি পেয়ে যাবো। বহিঃকোণ কি হবে, 360, সরি 360 না, 180 - 108, তাহলে আমি বহিঃকোণ পেয়ে গেলাম। আমি জানি অন্তঃকোণ বহিঃকোণ যোগ করলে 180 হয়, তাহলে 180 থেকে যদি অন্তঃকোণ বাদ দিই বহিঃকোণ পাবো, আর 180 থেকে বহিঃকোণ বাদ দিলে অন্তঃকোণ পাবো, এটুকু আমি জানি। তাহলে আমি বহিঃকোণ পেয়ে গেলাম 72। তাহলে আমি জানি 360 কে যদি আমি 72 দিয়ে ভাগ করে দিই, তাহলে বাহু পেয়ে যাবো।
72 5 360, তাহলে 5টা বাহু পাচ্ছি, তাহলে পঞ্চভুজ হবে। 5টা বাহু পেলে কি হবে? পঞ্চভুজ হবে, অপশন সি হয়ে যাবে। 5টি বাহু, অপশন সি পঞ্চভুজ হয়ে যাবে। নেক্সট, বারবার বলছি যদি কারো কোথাও ডাউট থেকে থাকে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার করবে আস্তে আস্তে, তখন নাহলে প্রবলেমে পড়বে। এরপরে একটি সাধারণ পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরস্থ কোণের মান কত? একটি সাধারণ পঞ্চভুজ, রেগুলার পলিগন যেগুলো বলছে, সুষম পঞ্চভুজ, তার অন্তস্থ কোণের মান কত? তাহলে পঞ্চভুজ বহিঃ কোণ বের করবো, এক্ষুনি করলাম যেটা সেটাই। তাহলে 360 কে 5 দিয়ে ভাগ করলে কি পাবো? বহিঃ কোণ পাবো। আবার 180 থেকে বহিঃ কোণ বিয়োগ করলে কি পাবো? অন্তঃকোণ পাবো। 108 ডিগ্রি হবে, তাহলে 108 ডিগ্রি হবে অন্তঃকোণ, 108 ডিগ্রি হবে অন্তঃকোণ। ক্লিয়ার? 108 ডিগ্রি হবে আমার অন্তঃকোণ। নেক্সট, বলেছে যদি একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হয়, তাহলে এখানে একটু এটা কিছু না, এটা বাদ দাও, তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? তাহলে অন্তঃকোণ দিয়েছে মানে বহিঃকোণ বের করবো। তাহলে আমি 140 180 থেকে 140 বাদ দিলে আমি বুঝতে পারছি 36 হয়। তাহলে 360 কে 36 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার বেরিয়ে যাবে 36 10-এ, তাহলে 10টা বাহু হবে। অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? 10টা হবে, একদম ইজি জিনিস দিয়েছি, এগুলোই পরীক্ষায় পড়ে। আরআরবি এনটিপিসি তে গাদা গাদা এগুলো পড়েছে, শুধু এগুলোই পড়েছে, অনেক অঙ্ক ছিল। এগুলো একটা শিফটে পড়েনি, বিভিন্ন শিফটে পড়েছে, এইরকম টাইপের পাতি কোশ্চেন দিয়েছিল। তো এইগুলো আমরা আগে বেসিক জিনিসগুলো জানবো, তারপর ডিপে যাবো আর একটু কঠিন জটিল কোশ্চেনে যাবো। এখানে আর জটিল সেরকম কিছু নেই, এগুলোই যথেষ্ট এখানকার। 9 নম্বর, একটি বহুভুজের সব অন্তস্থ কোণের সমষ্টি হলো, একটি বহুভুজের সব অন্তস্থ কোণের সমষ্টি হলো 1260। বহুভুজটির বাহুগুলির সংখ্যা নির্ণয় করো। এখানে যেহেতু বহুভুজের অন্তঃকোণের সমষ্টি দিয়েছে, তাহলে আমি কিন্তু সেই ফর্মুলায় চলে যাব, সেই ফর্মুলায় আমি চলে যাব। তাহলে আমাকে এন এখানে বের করতে হবে। তাহলে আমি কি ছিল ফর্মুলাটা? 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি সমান 1260 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে একটা কাজ করতে পারি, এন মাইনাস 2 সমান কি হবে? এটা ভাজিত 90 ইন্টু, তাহলে এন মাইনাস 2 সমান কি হবে? 1260 ভাজিত 2 ইন্টু 90। তাহলে একটা জিরো ক্যান্সেল করে দাও, 2 6 12, 2 3 6, 9 7 63। তাহলে এন মাইনাস 2 সমান যদি 7 হয়, তাহলে এন এর ভ্যালু হবে 9। তাহলে এন এর ভ্যালু কি হবে? 9 হবে। তাহলে 9, অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বাহু সংখ্যা আসবে 9। বুঝা গেছে? তাহলে আমি এই ফর্মুলায় কাজ করে নেবো, এখান থেকে আমি এন এর ভ্যালু ইজিলি পেয়ে যাবো। তাহলে অন্তঃকোণের সমষ্টি থেকেও আমি এন এর ভ্যালু পাবো, বহিঃকোণের সমষ্টি থেকেও আমি এন এর ভ্যালু পাবো, দুটো থেকে পাই। কিন্তু আমরা বহিঃকোণটা বেশি কাজে লাগে, কারণ এখানে সমষ্টি যেহেতু বলেছে, যদি অন্তঃকোণ বলতো তাহলে ইজিলি মাইনাস করে দিতে পারতাম। যেহেতু অন্তঃকোণের সমষ্টি বলেছে, তাহলে আমাকে সেই ফর্মুলায় আসতে হবে। নেক্সট, বলেছে একটি সমবাহু বহুভুজ, এটা সুষম বহুভুজ হবে, সমবাহু ভুল বলেছে, এটা সুষম বহুভুজ, সুষম সুষম বহুভুজের অভ্যন্তরস্থ কোণগুলির যোগফল। অভ্যন্তরস্থ মানে কি? অন্তস্থ কোণ। অভ্যন্তরস্থ মানে কি? অন্তস্থ কোণের যোগফল কি? 1440 ডিগ্রি আছে, ডিএসজি মানে ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের কতগুলি কর্ণ আছে? সুষম বহুভুজের এখানে কর্ণর সংখ্যা বের করেছে। আমি বলেছিলাম একটা কর্ণ ফর্মুলা, এন ইন্টু এন মাইনাস 3/2, এন ইন্টু এন মাইনাস 3/2। তাহলে এখানে কটা? তাহলে প্রথমে বাহু সংখ্যা বের করবো। তাহলে বাহু সংখ্যা বের করতে আগে আমাকে কি করতে হবে? এখান থেকে অন্তস্থ কোণের যোগফল দিয়েছে, তাহলে এখানে বাহু সংখ্যা বের করবো মানে কি? এন মাইনাস 2 সমান কি পাবো? 1440/2 ইন্টু 90। এক্ষুনি করলাম, এইভাবে 9 2 7 14, 2 2 4, 9 8 72। তাহলে এন সমান কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। এন এর ভ্যালু 10 পেয়ে গেলাম। এবারে কর্ণ বের করতে বলছে, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 3/2। তাহলে 2 5 10, 5 ইন্টু 7, 7 5 35। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। 7 5 35, অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। তো বুঝতে পারলে? তাহলে আমি এখান থেকে এন এর ভ্যালুটা প্রথমে বের করে নিলাম, এন মাইনাস 2। তাহলে কি 1440/2 ইন্টু 90, আমি আগের কেসে দিয়ে করছিলাম, এন মাইনাস 2 করছিলাম, কি করছিলাম তখন ছিল সেখানে মনে হচ্ছিল 1260 ভাজিত 2 ইন্টু 90 করেছিলাম। তাহলে এখানেও সেম করবো, 1440 ভাজিত 2 ইন্টু 90, 0 0 কাটলাম, 2 7 14, 2 2 4, 9 8 72। তাহলে দুইটা দিয়ে গেলে 8 8 আর 2 10 হয়ে যাবে। 10 হলে আমি বলেছিলাম এন ইন্টু এন মাইনাস 3/2, এন এর জায়গায় 10 আসবে, তাহলে 10
10 - 3 7, 10 × 7/2, 2 5 10, 7 5 35, তাহলে 35 হয়ে গেল আমার বাহু, 35 হয়ে গেল আমার কি কর্ণের সংখ্যা। অপশন সি বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, 35 হয়ে গেল আমার কর্ণের সংখ্যা। কারো কোনো ডাউট আছে? সবার ক্লিয়ার আছে? সবার ক্লিয়ার আছে জিনিসগুলো? তাহলে চলো নেক্সট আমি দেখে নেবো। যদি কোথাও কোনো মিস্টেক হয় তাহলে বলবে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি। অন্তঃকোণের মান দিয়েছে, এবার কি বলেছে না বহুভুজটি সিম্পল ব্যাপার, অন্তঃকোণ 165 হলে বহিঃকোণ কি হবে 180 থেকে বাদ দিয়ে দাও। হ্যাঁ 180 থেকে 65 বাদ দিলে কত হয় 25 নাকি না 25 না 15 হবে মনে হয়। 165 5 70 15 15, তাহলে 15 কে 360 কে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দিয়েছে 165 হলে বহুভুজটির বাহু সংখ্যা হলো, এটা তাহলে কিছু ভুল আছে। 180 থেকে যদি আমি 15 তোমার 180 থেকে যদি 165 মাইনাস করি, 180 থেকে যদি 165 মাইনাস করি, 5 7 1 15 হয়, 360 কে 15 দিয়ে ভাগ কাটে দেখে নি, যদি ভাগ কাটে তাহলে হবে 15, হ্যাঁ কাটবে, 15 2 30, 15 4 60, তাহলে 24 হবে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 24টা হবে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে আমার 15 দিয়ে ভাগ কাটছে, 15 দিয়ে ভাগ কাটলে 24 হয়ে যাবে, 24 মানে 24টা আমার বাহু পাবো। ক্লিয়ার? নেক্সট, ভুবনেশকে বলেছে 45 ডিগ্রি অঙ্কন করতে বলা হলো, সে 45 ডিগ্রি 27-এর মাথায় একটা ডট দেওয়া আছে, ওটা মিনিট, ওটা মিনিটের চিহ্ন, ঠিক আছে, ওটাকে মিনিটের চিহ্ন ডিনোট করা হয়। যদি একটা ডট থাকে তাহলে মিনিট, দুটো যদি ডট থাকে তাহলে মনে করবে সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা যখন আরো কিছু পড়াবো, অন্য কিছু ত্রিকোণমিতি যখন আসবো, তখন আমি সেখানে মিনিট সেকেন্ড নিয়ে ডিটেলসে বলবো। এখানে একটু জাস্ট জেনে রাখো, এটা মিনিটের সাইন, মাথায় একটা ডট থাকলে মিনিটের সাইন, দুটো ডট থাকলে সেকেন্ডের সাইন, এটুকু মনে রাখো। তাহলে 45 ডিগ্রি 27 মিনিট লিখেছে, ঠিক আছে। সে কত শতাংশ ভুল লিখেছে, তাহলে তাকে 45 ডিগ্রি লিখতে বলা হয়েছিল, সে ভুল করে কি লিখেছে 45 ডিগ্রি, তার সঙ্গে আবার 27 মিনিটও লিখে দিয়েছে। তাহলে তাই কত পার্সেন্ট তার ভুল হয়েছে, পার্সেন্টেজটা, ভুলের পার্সেন্টেজটা দিয়েছে। কত বেশি লিখেছে কত কম লিখেছে সেটা যায়নি, ভুলের পার্সেন্টেজটা দিয়েছে। তাহলে ভুল কত হয়েছে 27 মিনিটেরই ভুল হয়েছে। তাহলে 45 লিখতে বলেছিল, 45 ডিগ্রি 27 মিনিট লিখেছে, তাহলে 27 মিনিটেরটা ভুল হয়েছে। তাহলে 27 মিনিটকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, এটা কি পাবো আমি 27/60 পাবো। তাহলে মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি ডিগ্রিতে পাবো, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি ডিগ্রিতে পাবো। আমি বলেছি কার উপর 45 লিখতে বলেছিল, তাহলে 45 লিখতে বলেছিল, সে লিখেছে 27/60, বেশি বেশি লিখে দিয়েছে ইন্টু 100, এইটা সে ভুল লিখেছে, 27/60টা বেশি লিখে দিয়েছে, ভুল লিখেছে। তাহলে এটা পার্সেন্টেজ বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 27/60 ইন্টু 45 ইন্টু 100, তাহলে 9 3 27, 9 5 45, 3 20 60, আর 20 আর 5 গুণ করলে 100, তাহলে 1% আমার অ্যাকচুয়ালি উত্তর এসছে কি 1% সে ভুল করেছে। 1%, অপশন বি হচ্ছে তার রাইট অ্যান্সার। 1% সে ভুল করেছে, শতকরা 1% সে ভুল করেছে। শতকরা বললে আর পার্সেন্টেজ লেখা হয় না, যেটা 1% বললে 1% বললে, নাহলে শতকরা বললে শতকরা 1 ভুল করেছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 27, অ্যাকচুয়ালি 27 বেশি লিখেছিল, 27 মিনিটটা সে বেশি লিখেছিল, আমি সেটাকে আমি এবারে 27 এখানে কত বেশি লিখেছিল বা কত কম লিখেছিল সে জিজ্ঞেস করিনি, সে ভুলের পার্সেন্টেজটা জিজ্ঞেস করেছে। 27 বেশি লিখেছে মানে 27টা ভুল করেছে, তাহলে 27টাকে আমি কি করলাম ডিগ্রিতে কনভার্ট করলাম। তাহলে মিনিট থেকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ডিভাইড করতে হয়, মিনিটকে ডিগ্রি করতে হলে 60 দিয়ে ডিভাইড করতে হয়, সেকেন্ড থেকে মিনিট করতে হলে আবার সেই 60 দিয়ে ডিভাইড করতে হয়, ঠিক আছে। আমরা সেটা সবাই জানি যে মিনিট সেকেন্ড থেকে মিনিট করতে হলে আমাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে। আর এখানে আমি জেনে রাখো যে আমি মিনিট থেকে যখন সেকেন্ডে আসবো, সরি মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবো, তখন আমি 60 দিয়ে ডিভাইড করবো। তাহলে এইভাবে আমি এখানে 1% ভুল পেলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাবো আমরা। বলছে এন বাহুযুক্ত, এন বহুযুক্ত হয়েছে, বাহুযুক্ত হতো কুব্জ বহুভুজের, কুব্জ মানে কনভেক্স, কনভেক্সের কথা বলেছে এখানে, কনভেক্সের সমস্ত বহিঃকোণগুলি সমষ্টি। আমি বলেছি ডব্লিউবিসিএস মেন্সে 2016 সালে পড়েছিল, এটা ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন 2016 সালে। তাহলে যখনই কুব্জ বহুভুজ চলে আসছে, বহিঃকোণ বলছে, মনে রাখবে যে কোনো বহুভুজের বহিঃকোণ বললে তো কত হয় 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে এখানে 360 ডিগ্রি দেখতে পাচ্ছি কোথাও নেই, তার মানে দেখতে হবে আর কোন অপশনটা 360 ডিগ্রি সমান। তাহলে 4 সমকোণ যদি বলা হয়, আমি এক সমকোণ সমান কি জানি 90 ডিগ্রি,
তাহলে 4 সমকোণ সমান কত হবে? 90 ইন্টু 4 936 ইন্টু 60। তাহলে এই অপশনটাই আমার রাইট হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটাই আমার রাইট হয়ে যাচ্ছে। তাহলে 4 সমকোণ এটা আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আজকে এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আজকের এটা লাস্ট কোশ্চেন। 19টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। এটা সিম্পল একদম বলেছি। বাহুর সংখ্যা দেয়া থাকলে বাহু, এটা আর একটা নর্মাল শর্ট মেথড বলে দিচ্ছি তোমাদের। বাহু জটা দেওয়া আছে বাহু লিখবে, এরপর কি হবে বাহু থেকে জটা বাহু আছে তাতে 3 বাদ দিয়ে লিখবে। তাহলে 19 থেকে 3 বাদ দিলে 16 হয়, দিকে 2 দিয়ে ভাগ করে দেবে, 2 8 16, 19 8 কত হয় 152। তাহলে 152টা আমার কর্ণের সংখ্যা হবে। 152টা আমার কর্ণের সংখ্যা হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি কি বললাম? সূত্র যদি মনে রাখতে না পারো, বাহুর সংখ্যা যেটা থাকবে প্রথমে বাহুর সংখ্যাটা লিখলে, তারপরে কি করবে বাহু থেকে 3 কমিয়ে দিয়ে লিখবে। বাহু থেকে 3 জটা বাহু আছে তাতে 3 কমিয়ে দিবে। এই 10টা বাহু 3 কমিয়ে দিয়ে 7 লিখবে। যদি 11টা বাহু হয় তাহলে 3 কমিয়ে দিয়ে 8 লিখবে। ঠিক আছে? যদি 15টা বাহু হয় 3 কমিয়ে দিয়ে 12 লিখবে। তাহলে প্রথমে বাহুর সংখ্যা লিখবে, তারপরে 3 কমিয়ে দিয়ে লিখবে, গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবে, কাজ শেষ। এইভাবে। না, কনভেক্সটা বলিনি বাবা, কনভেক্সটা 180 ডিগ্রি বলিনি, কনকেভটা 180 ডিগ্রি বেশি। এইখানে এইখানে গুলাই বলে আমি বলে রাখছি, দেখো কন তোমার কনভেক্স যখন হবে, কনভেক্স 6টা ওয়ার্ড আছে না, 6টা লিটার আছে, তাহলে কনভেক্স যখন হবে 6টা ওয়ার্ড আছে তখন কম হচ্ছে, আর কনকেভ হয়ে গেলে তখন বড় হয়ে যাচ্ছে। কনকেভটা বড় হয়েছে 180 হয়ে যাচ্ছে, আর কনভেক্সটা হচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জায়গাটা যাতে গুলা না গুলায় সেই জন্য আমি বাংলায় তোমার এই ইংলিশ দিয়েও বলে দিলাম, মানে ওয়ার্ডের সংখ্যাটা বেশি যেখানে, সেটাই। ঠিক আছে? 180 থেকে কম হয়। হ্যাঁ, 180 থেকে কম হয় বললাম, যেটা সেটা বললাম কি, সেটা অ্যাঙ্গেলটা, এটা আমি ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিই, জিনিসটা তাহলে বুঝতে অসুবিধা হবে। যেমন আমি যদি এটা আঁকি, এটা আমি একটা পঞ্চভুজ আঁকলাম, হ্যাঁ, এটা বলা হচ্ছে কুব্জ বহুভুজ, এটা কিন্তু কুব্জ পঞ্চভুজ বা কুব্জ বহুভুজ বলা হচ্ছে এই ছবিটাকে। যদি এরকম টাইপের ছবি আঁকি আমি, এই যে এই অ্যাঙ্গেলটা দেখো 180 থেকে বেশি, এই যে এই অ্যাঙ্গেলটা, সরি, এই অ্যাঙ্গেলটা 180 থেকে বেশি, দেখো এটাই বলছি। দেখো এখানে সবগুলো অ্যাঙ্গেল দেখো 180 থেকে ভিতরের অ্যাঙ্গেল দেখো, সব এটা 90, এটা 90, এটা 90, 180 থেকে কম, এটা 180 থেকে কম, এটা 180 থেকে কম। কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল দেখো 180 থেকে বেশি হচ্ছে। এইটা এই জিনিসটাকে বোঝাতে চাইছি আমি, জিনিসটা এটা হলো কুব্জ, হ্যাঁ, আর এটা হলো অকুব্জ। বাইরের দিকের কোণ সবসময় 360 ডিগ্রি হবে, এটাই কনফার্ম থাকো, বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, কুব্জ হোক অকুব্জ হোক। কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে অকুব্জর ক্ষেত্রে কোণগুলো 180 থেকে সবগুলো কম হবে, কিন্তু অকুব্জ একটা কোণ মিনিমাম থাকবে যেটা 180 থেকে বেশি হবে, সেই জন্য আমি তাকে অকুব্জ বলবো বা কনকেভ বলবো। কনভেক্স ছোট, কুব্জ, কনকেভ বড়, অকুব্জ। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এইটুকুই ছিল ক্লাস। হুম, পরের ক্লাসে আমরা, এখানে আর কিছু সেরকম ডিটেল দেওয়ার মতন কিছু নেই। এরপরে আমরা চলে আসবো ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তারপরে কোয়াড্রিলেটারাল, এগুলো এইসব চলে আসবো, যেগুলো আমাদের পরীক্ষার টু দা পয়েন্ট এক্সাম টু দা পয়েন্ট যেগুলো লাগবে সেগুলো আমরা চলে আসবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই। সবাই ভালো থাকবে। পরের ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আবার আসবো, জিওমেট্রি একটা নতুন পার্ট নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। কারো কোনো যদি কোয়ারি থাকে বা কোনো সমস্যা থেকে আমাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই থাকলো।